চীন যদি সত্যি সত্যি চেষ্টা করে তাহলে সমস্যাটা সমাধান করা যায়। আপনি মায়ানমারকে ভয় দেখাতে পারছিলেন, চোখে চোখ রেখে কথা বলতে হলে ভাই ডান্ডা মারতে হয়। সাংবাদিকদের এত জ্বালা কেন রাহিদে জাজ? আইনমন্ত্রী আজকে একরকম বক্তব্য রেখেছেন, আবার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা তিনি একরকম বলেছেন, যেটাকে ক্যাজুয়ালি দেখা ভালো। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশাসার প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে আমরা প্রশ্ন করেই যাব। তবে এখানে থাকবে অবশ্য মত এবং ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আকিজ এসেনশিয়াল স্টার নিউজ এর বিশেষ আয়োজন কড়া আলাপ। আপনাদের সাথে আছে আমি মনিরুল ইসলাম। দর্শক, আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন এবং আমাদের আজকের যে বিষয় সেটি হচ্ছে রোহিঙ্গা সংকট এবং এই সমস্যার সমাধান। এই বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সাবেক রাষ্ট্রদূত এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এর সাবেক চেয়ারম্যান মুন্সি ফয়েজ আহমেদ। স্যার, আপনাকে স্বাগত। আমাদের সাথে আছেন ভূ রাজনীতি বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত আহমেদ ফেরদৌস। আপনাদের দুজনকেই স্টার নিউজের কড়া আলাপে স্বাগত জানাচ্ছি। মুন্সি ফয়েজ আহমেদ, আপনার কাছে প্রশ্ন করে একটু শুরু করতে চাই। আসলে অনেক বছর হয়ে গেল বাংলাদেশের মানুষের না রোহিঙ্গা নিয়ে প্রসঙ্গ উঠলেই সেই গ্রামের থেকে শুরু করে শহরের শিক্ষিত শ্রেণী সবার মধ্যে একই প্রশ্ন, এরা আসলে কবে যাবে? নিশ্চয়ই আপনারাও এই উত্তর হয়তো জানেন বা জানতে পারেন। কি বলবেন এটা নিয়ে? আসলে এই যে বললেন যে অনেক বছর হয়ে গেল, আসলে এটা কিন্তু তিনটে ধাপ দেখা যায়। একটা একেবারে আমাদের স্বাধীনতার পরপর না, বেশ কিছুদিন পর, তারপরে 78, 79 এইরকম সময় একটা ওয়েভ এসেছিল, 2-2.5 লাখ আসছিল। তাদেরকে তখন কিন্তু আস্তে আস্তে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপরে আবার 92 সালে 1992 সালে আবার একটা ওয়েভ আসে, তখনও এরকম 3-3.5 লাখ বা আরও বেশি আসে এবং তাদেরও বেশিরভাগই পাঠিয়ে দেওয়া হয়েছিল আস্তে আস্তে। 2006 সালের মধ্যে একটা বড় অংশই চলে গেছিলো, কয়েক হাজার, 24,000-এর মতন বলা হয় যে ছিল বাকি, তাদেরকেও পাঠানো হয়তো। তারপরে কিন্তু আর এই এটা প্রসেসটা আর আগায় নাই, বরং আবার নতুন করে লোক আসতে শুরু করে। প্রথমে অল্প অল্প করে, তারপরে 12-13 এদিকে এসে বেশ বড় সংখ্যায় আসতে শুরু করল এবং 2017-তে এসে একেবারে ঢল নেমে গেল আর কি। হ্যাঁ, তো একবারে তখন এটা আগেরই 1.3 লাখের মতন ছিল, তার সাথে আরও 9 লাখের মতন যোগ হয়ে 12 লাখ, বা এখন অনেকেই বলে যে 13 লাখের মতন তারা আছে বাংলাদেশের রোহিঙ্গারা। তো সুতরাং এই অবস্থা, এবং এই যে 17-র পরে যে আসছে, তারপরে বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে, অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু একজনকেও আর ফেরত দেওয়া সম্ভব হয় নাই। তো এটা নানান কারণ হতে পারে। এখন আমরা দোষ দিতে পারি তখনকার যে সরকার ছিল, তাদের ব্যর্থতা বলতে পারি, কিন্তু যেভাবেই দেখি না কেন, আসল কথা যে মিয়ানমার যে জাতিটা, মিয়ানমারের যে সরকার, বিশেষ করে যে বার্মিজ, ওখানকার কেউই চায় না তারা ফিরে আসে। যাদেরকে বর্মন বলা হয়, তারা এদেরকে তাদের দেশের অধিবাসী হিসেবে অফিসিয়ালিও তো না, এবং সাধারণ মানুষের মধ্যে এদেরকে স্বীকৃতি দেয় না। যদিও এটা এখানে একটি ব্যাপার আছে, একেবারে যখন স্বাধীনতা আসলো এই উপমহাদেশের, মিয়ানমারও ঠিক সেই রকম সময় স্বাধীন হলো। ওরা 48 সালে স্বাধীনতা পায়। আমরা যদিও বলি যে 47-এ ব্রিটিশরা ছেড়ে যায়, কিন্তু ওরা 48-এ স্বাধীনতা পায়। তখন কিন্তু চেষ্টা হয়েছিল, এবং তাদেরকে তখন যে আমরা অং সান সুচির নাম শুনি, তার পিতা তখন কিন্তু ওখানকার লিডার ছিলেন, এবং তিনি কিন্তু বলেছিলেন যে এদেরকে থাকতে দেওয়া হবে, এরা মিয়ানমারেরই বাসিন্দা, এই কথাটি উনি ঘোষণা করেছিলেন। কিন্তু তারপরে আস্তে আস্তে 1962 সাল আসতে আসতে ওই সরকার চলে গেল, আসলো হলো
সামরিক শাসন, সামরিক শাসনের পরে কিন্তু একেবারে পুরোটা পাল্টে গেল। তারা এসে বলে দিল যে না, এরা মিয়ানমারের লোক নয়, এরা বাঙালি, বাংলাদেশ থেকে এসছে, তাদেরকে ফেরত পাঠিয়ে দিতে হবে। তখন থেকেই সেই প্রোগ্রাম তারা তৈরি করে এবং 82 সালে এসে এটা একেবারে আইন করে ফেলে তারা। তো এইরকম এর ফলে মূলত সেখানে সেনা শাসিত সরকারের এই একটা বড় ভূমিকা রয়েছে এখানে। মেজর অবসরপ্রাপ্ত আহমেদ ফেরদৌস, একটা বিষয় এটা আসলে বোঝা যাচ্ছিল যে সামরিক সরকারের অধীনে থাকা অবস্থায় বা মিয়ানমার থাকা অবস্থায় যে সেনাবাহিনী এই হত্যা নির্যাতন গণহত্যা চালাচ্ছে রোহিঙ্গাদের উপর, তারা থাকলে রোহিঙ্গাদের জীবনও সেখানে ফেরত না যাবে না, এটা মোটামুটি নিশ্চিত। একটু ইয়ে করি এখানে, একটু ইন্টারাপ্ট করি। সেনা শাসন শুরু হওয়ার পরে ব্যাপারটা বেড়েছে, কিন্তু তারপরেও কিন্তু 2 বার তারা ফেরত গেছে। হ্যাঁ, এই যে বললাম না 78 তখন ফেরত গিয়েছে, তারপরে আবার 92-তেও তারা ফেরত গিয়েছে, 92, 93, 94, 2006 সাল পর্যন্ত ফেরত যাওয়াটা চলছিল। সুতরাং সেনা শাসনের ইয়েতে আস্তে আস্তে যারা আসছে আরো কট্টরপন্থী হয়ে গেছে, এইটা বলতে পারি আমরা, যে সেনা শাসনকে শুধু দোষ দিলে আমি মনে করবো যে ঠিক হবে না। আমরা এই যে সবশেষ এই যে 2016-17 যে হত্যা নির্যাতন বা বিশেষ করে গণহত্যা সেখানে হয়েছে, সেটাই কথা বলছিলাম যে ওই সময়ের পর থেকে সেই যে সেনা শাসনে যারা আছে, ধারণা করা হচ্ছিল তারা যদি ওখানে শাসনে থাকে, মিয়ানমারের তাদেরকে কখনো ফেরত নেবে না। এক্ষেত্রে একটা ধারণা করা হচ্ছিল যে যদি এই যে রাখাইনে আরাকান আর্মি আসলো, যখন আরাকান আর্মি দখলে নিল, একটা ধারণা করা হচ্ছিল বা একটা সম্ভাবনা তৈরি হতে পারে আরাকান আর্মি হয়তো তাদের সেই ঘাটা বোঝে, তাদের এই দুঃখ বেদনা বোঝে রোহিঙ্গাদের, তারা হয়তো ফেরত নিতে পারলে তাহলে এই আরাকান আর্মির সাথে বাংলাদেশের হয়তো সম্পর্ক থাকতে পারে ওই সময়। তো এটা আসলে সম্ভব হলো না কেন আপনার পর্যবেক্ষণে? থ্যাংক ইউ অ্যাম্বাসেডর ফয়েজ ভাই আর আপনাকে দর্শকদের। মানে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, আমি আর্মিতে কমিশন 88-এ ঢুকেছি, 90-তে কমিশন, 92 সালে আমরা উইন্টার কালেকটিভ ট্রেনিং করছিলাম শীতকালীন ইয়াতে। ওখান থেকে আমরা যুদ্ধ করার জন্য উখিয়াতে যাই, যে সেকেন্ড ইয়ারটা যেটা উনি বললেন। তো ওই সেকেন্ড ফেজটা আমি দেখেছি ওদের সাথে। তখন আমাদের বাংলাদেশের একটা যুদ্ধের প্রস্তুতি ছিল, আমাদের ইয়াং অফিসারদের মধ্যে আমি একটু আগে ভাইকে বলছিলাম বাজি লাগা হতো কত তাড়াতাড়ি আমরা আকিয়াব দখল করবো, এয়ারফোর্সের অফিসাররা ইয়ে করছে। ওই মায়ানমার আর্মি, তখন মায়ানমার আর্মির ডিসিপ্লিন ওয়াজ লাইক আওয়ার, আই উড কনসিডার লাইক আনসার অ্যান্ড পুলিশ, কারাপ্টেড, দে লিভ অন ল্যান্ড, যেমন যেই জায়গায় থাকে ওই জায়গা থেকে ইয়া করে। সো ডিফেন্স ওয়াইজ দে ওয়ার ভেরি উইক। আপনি যেটা বলছেন যে ওদের সামরিক জান্তা, এটা ঠিক হবে না বলা যে সামরিক জান্তা। মায়ানমারের এই রোহিঙ্গারা, আমার বাড়ি তো চিটাগাং ভাই, আমার দাদা ব্যবসা করতো মায়ানমারের সাথে, ধানের ব্যবসা করতো, আমাদের আত্মীয় স্বজনের চিটাগাংয়ের অনেক ওখানে আছে। আমি মনে করি চায়নার সাথে যতদিন একটা চায়না স্টেপ না নিবে ততদিন এই রোহিঙ্গারা বাংলাদেশ থেকে যাবে না। আপনি যাই বলেন ভাই, প্লেন অ্যান্ড সিম্পল। চায়না এখন পর্যন্ত আমরা দৃশ্যমান যেটা দেখি ইন্টারন্যাশনালি, একটা ভাই একটু আগে আমাকে বলছিলেন যে ওদের সহানুভূতি আছে উইথ দি রিফিউজিজ, বাট ওখানে চাইনিজ দে হ্যাভ ইনভেস্টমেন্ট, ওদের ওখানে এনার্জির একটা ইয়ে আছে, অ্যান্ড দিস রোহিঙ্গাস আর ডিস্টার্বিং এলিমেন্টস। আর আপনি ভাই 13 লাখ তো ভাই বললো রোহিঙ্গা, আমরা ওখানে বলতাম ওরা এক একটা গ্রেনেড মানে নিজে মরবে আপনাকেও মরবে। অ্যান্ড আপনি যদি খেয়াল করে দেখেন একটা অ্যালার্মিং জিনিস, ওখানে যে ট্রেড হচ্ছে, আমরা ইয়াবা বদির কথা শুনেছি, আমাদের সমাজের ছেলেগুলি নষ্ট হয়ে যাচ্ছে ইয়াবার কারণে। অ্যান্ড অফ লেট মায়ানমার আর্মি বা ওদের ওখানে যারা আছে, they are related with this drug business. So আমার মতে unless we have an trade agreement with China, ওই দিক দিয়ে যদি একটা প্যাসেজ যায়, আমরা কুনমিন পর্যন্ত যেতে পারি, ওখানে চাইনিজ ইন্টারেস্টের কারণে they will ensure মায়ানমার ওরা দুষ্টু না, নাম্বার 1। নাম্বার 2 হলো 1/11-এর পরে একটা মজার জিনিস হয়েছে ভাই। আমরা যখন আর্মিতে ছিলাম আমাদেরকে ন্যারেটিভ শেখানো হতো ট্রেনিংয়ের, উলফল্যান্ড অ্যান্ড গ্রিনল্যান্ড আর 2 নেইবারিং স্টেটস হ্যাভিং ইন্টারন্যাশনাল বাউন্ডারি লাইন। উলফল্যান্ড হলো দাদারা, হঠাৎ করে উলফল্যান্ড হয়ে গেল। আমি তো ভাই 2003-এ চাকরি ছাড়ছি, উলফল্যান্ড হয়ে গেছে মায়ানমার।
মায়ানমার ওয়াজ নেভার উলফল্যান্ড। মানে এদের সাথে আমাদের ট্রেড কানেক্টিভিটি সংস্কৃতি আছে, এই জিনিসটা চেঞ্জ করতে হবে। এক, 2 নম্বর হলো আপনার ওদের সাথে কিন্তু আমাদের ওখানে, আমি টেলিকম সেক্টরে কিছুদিন কাজ করেছিলাম, আপনি দেখেন মায়ানমারের যে বিটিএসগুলি আছে টাওয়ার, এগুলি মোস্টলি বিল্ড বাই বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স। সো উই হ্যাভ অপরচুনিটি ওখানে বাংলাদেশের টিম্বার বিজনেসটা, এগ্রিকালচার বিজনেসটা, টেলিকমিউনিকেশন বিজনেস, আমরা ওই অপরচুনিটি ছেড়ে দেওয়াতে ইন্ডিয়ানরা ওই অপরচুনিটিগুলি নেয়। সো my main point is, if we grow a trade relation with Myanmar and China, so তিনজনের ইন্টারেস্টে we will secure this path, এবং তখন রোহিঙ্গাদেরকে রিপাট্রিয়েট করা would be easier, এটা আমি মনে করি। আরেকটা জিনিস দেখেন ভাই, এনার্জি সিকিউরিটি, এনার্জি ইস্যু নিয়ে বাংলাদেশ অনেকটা বিগ ক্রাইসিসে করছে। আমাদের একটা অল্টারনেটিভ এনার্জির রুট ওই দিক দিয়ে চালু হতে পারে। এখন উই আর ডিপেন্ডেন্ট, এলএনজি না, এলএনজি আসতেই কি ক্রাইসিস। তো ভাই সিএনজি লাইনে দেখেন বাসায় গ্যাসের থাকে না, তারপরে মনোপলি অফ দিস, এই যে গ্যাস লাইন, সরকার এখন শুনতেছি যে বসুন্ধরা বা টিকে গ্রুপকে আপনার পেট্রোল বা অকটেন আনার করলে তেল আমদানির জন্য আরেক কেলেঙ্কারি হবে ভাই। কেলেঙ্কারিটা হবে লাইক আপনার এলপিজিতে এক চেটে 620 টাকার এলপিজি 2000 টাকায় কিনতেছি, 29,000 টাকার বিটুমিন বসুন্ধরা আনার পরে ওইটা 1 লাখ টাকাও বিটুমিন কিনতে হয়েছে। সো আমার মনে হয় যে, আমি পলিটিক্যাল লোক না, আমার মনে হয় এনার্জি সিকিউরিটির জন্য উই শুড, মানে বেগম জিয়ার একটা ছিল, পলিসি ছিল লুক ইস্ট, ইটস টাইম। ভাই চায়না ছিল অ্যাম্বাসেডর, আই এম শিওর উনি আরও ভালো বলতে পারবেন, যে আমাদেরকে উই হ্যাভ টু বিল্ড লাইক দিস রিলেশনশিপ উইথ মায়ানমার অ্যান্ড চায়না, দেন উই ক্যান রিকোয়েস্ট চায়না, আর চায়না তার ইন্টারেস্টে, বিজনেসের ইন্টারেস্টে উইল এনশিওর দিস নোটোরিয়াস রোহিঙ্গাস। দেখেন 13 লাখ রোহিঙ্গা ওখানে, ওরা যে কি করতেছে, আপনি কয়েকদিন ঢাকা শহরে দেখবেন রিক্সাওয়ালা, শুধু 13 লাখ না, বছরে বছরে মাসে মাসে এটা প্রতিদিনই বাড়ে, এবং ওদের প্রতিদিনই। প্রোডাকশন রেট ওখানে। আমরা আরেকটা জিনিস ইন্টারেস্টিং ভাই, রোহিঙ্গার পুরুষরা খুব অলস, বাসায় বসে থাকে, এই উল্টাপাল্টা ড্রাগস করে, মহিলার করেন, ফার্টিলিটি রেট ইজ ভেরি হাই। আর এখন দেখেন, এখন মেইন এইডটা আসে আমাদের আমেরিকান থেকে, ওই যে ইউএসএইড। এখন ইউএসএইডের গ্র্যান্ড বন্ধ হয়ে যাচ্ছে, এখন কিন্তু আমার ইকোনমিও খারাপ, এগুলির পোষা। জি, ধন্যবাদ। আমরা একটু রাহিদ এজাজ, তিনি আমাদের সাথে দর্শক এই মুহূর্তে যোগ দিয়েছেন, আমাদের আরেকজন অতিথি, তিনি কূটনৈতিক প্রতিবেদক এবং সিনিয়র সাংবাদিক দৈনিক প্রথম আলোর। রাহিদ ভাই, একটা বিষয়, বছর দুয়েক আগে ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, এবং সেখানে জাতিসংঘ মহাসচিব এসেছিলেন, তিনি বলেছিলেন যে ঈদের পরেই, মানে তখন যে সময়টা ছিল 1 বছর ঈদের পরে রোহিঙ্গারা হয়তো ফেরত যেতে পারবেন। তাহলে মানে ডক্টর ইউনূস আগামী, হ্যাঁ, ওই পারে যে রোহিঙ্গারা করবেন, তার মানে ডক্টর ইউনূস সাহেব, তার একটা সুযোগ হয়তো ছিল, যে হয়তো তার যে ব্যক্তিগত আন্তর্জাতিক যে সম্পর্ক তার, বা তার যে বিভিন্ন ধরনের, তো সেইটা আসলে কেন কোনোভাবে সম্ভব হলো না? কেন? আমরা যদি আওয়ামী লীগ সরকারের কথা বাদ দিলাম, এই সরকারের 6 মাসে অনেক কিছু সম্ভব না, ডক্টর ইউনূসের সময়ে যদি। দেখুন, আমি জিনিসটার প্রতি ওই তখনও ক্রিটিক্যাল ছিলাম, এখনও ক্রিটিক্যাল। প্রথম কথা আমি বলি, আমার যদি ভুল না করি, তিনি গত বছরের রোজার সময় গিয়ে একটা ইফতার করেছিলেন, এবং আমি যে ভাষায় কথা বলি উনিও ওই অঞ্চলের লোক, ওই ভাষায় কথা বলেন, ওই ভাষায় লোকাল ডায়ালেক্টসে বলেছিলেন যে তার সারমর্ম দ্বারায় 26-এর ঈদটা তারা গিয়ে রাখাইনে করবে। ইন্টারেস্টিংলি উনি 25-এ বসে যখন কথাটা বলছিলেন, বাই দিস টাইম কিন্তু আরাকান আর্মি তার ক্লাসটা আস্তে আস্তে বাড়িয়ে ফেলছিল, রাখাইনে একের পর এক নিচ্ছিল। কারণ যেই ট্যারেন ওখানে আমরা দেখছি এয়ার স্ট্রাইক করে বা ল্যান্ডে পারছিল না, একটা হচ্ছে ওই নেভেল রুটটা প্লাস এয়ার স্ট্রাইক, দুটা দিয়ে তারা কন্ট্রোল করার চেষ্টা করছে। এবং আমরা জানি যে 2021-এর সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমার, তো আমি যদি ভুল না করি, একটু দেরি করে আসছিলাম, ক্ষমা চেয়ে নিচ্ছি, তখন আমি শুনছিলাম মুন্সি ভাই যেটা বলছিলেন, 60s-এর পর থেকে যদি দেখি, সেখানে মূলত সামরিক একটা কাঠামোর মধ্যে দিয়ে রাষ্ট্রটা চলছে। এবং আজকে যে সংকটটা নিয়ে আমরা কথা বলছি গত 9 বছর ধরে, এটার মাস্টার প্ল্যান কিন্তু অনেক আগে, সেই 60s থেকে শুরু হয়ে এ পর্যন্ত আসলো। তো প্রফেসর ইউনূস
ইন্টারিম গভর্নমেন্টের চিফ হিসেবে যে কথাটা বলছিলেন, বাস্তবতাটা তো সেটা সমর্থন করেন। আপনি নোবেল লরেট হতে পারেন, উনি নন পলিটিক্যাল একজন এলিমেন্ট হয়ে পলিটিক্যাল একটা রেটরিক উচ্চারণ করা ছাড়া কিছুই করার নেই। আরাকান আর্মি সেটা দখল করছিল এবং কি অবস্থা আজকে, যেমন আজকে যদি আমরা বলি, ওই যেটা কথা বলছিলাম, সামরিক অভ্যুত্থান তার বিস্তার ছড়িয়ে গেল পুরো মিয়ানমারে। এখনও কিন্তু মিয়ানমারে সংঘাত বলুন, গৃহযুদ্ধ বলুন, সেটা চলছে। প্রতিদিনই, হ্যাঁ। তো রাখাইন যখন তাতমাদার হাত থেকে আরাকান আর্মির হাতে চলে গেছে, আপনি কোন যুক্তিতে কিভাবে বলেন যে আগামী ঈদ ওখানে করবেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মোস্ট ক্রুশিয়াল ইস্যু, যেখান থেকে তাদেরকে বিতাড়িত করা হচ্ছে বা মানচিত্র থেকে মুছে দেওয়া হয়েছে, সেটা তার জনপদ নেই, গ্যারিসনের মতো হয়ে গেছে, সেখানে স্ট্রাকচার তৈরি করা হয়েছে। তো এই রোহিঙ্গাদের একটা প্রতিনিধি দলকে পাঠানো হয়েছে, একাধিক দল, এটাও আমরা জানি। তারা গেছে, গো অ্যান্ড সি অ্যান্ড কাম, এবং এসে কি বলেছে, তাদের যে আকাঙ্ক্ষা ছিল ফিরে যাওয়ার, একটা ঘেটু বা আইডিপি যেটা আছে 12 সালের সংঘাতের পর হয়েছে, তাদেরকে নিয়ে কি আপনি আরেকটা ঘেটুর মধ্যে ঢুকাই দিবেন? এটা তারা কেন মেনে নেবে? এখানে খুব ভালো আছে সেটা যেমন না, কিন্তু ওইখানে গিয়ে কি হবে আমরা তো দেখছি। আজকে একটা আলোচনা আমি বলছিলাম, এই আরাকান আর্মি আসার পর থেকে প্লাস মাইনাস 1,40,000-এর বেশি রোহিঙ্গা আসছে, প্রতিদিন আসে। প্রতিদিন উনি আসছে, ওনার জি। অভিজ্ঞতার আলোকে বলছেন। আমরা যেহেতু ওই অঞ্চলের বুঝি, 100 বছর ধরে আমিও ভাই অঞ্চলে। 100 বছর ধরে তো একটা কৃষ্টি ঐতিহ্য, একটা কানেকশন আছে। আমার একবারে মিয়ানমার যাওয়ার সুযোগ হয়েছিল 8 দিনের জন্য, এবং ওল ইয়াঙ্গুনে গিয়ে আমি দেখেছি সেই শরৎচন্দ্রের লেখায় বা অন্যান্য আমরা যে ক্রিয়েটিভ ওয়ার্কসের যা যা পেয়েছি তার মিল আছে, একটা মেলবন্ধন আছে ঠিক। কিন্তু তার চেয়ে বড় সংকট যেটা হয়তো পরের পর্বে বলতে পারবো, একটা প্রতিবেশী দেশ অন্য প্রতিবেশী দেশকে যখন মনে করে দে আর প্রিডমিনেন্টলি Muslim overcrowded population, they have scarcity of land, one day they will grab our territory. আমি মিয়ানমারের পাঠ্যপুস্তকের রেফারেন্স দিয়ে বলছি। মানে তারা বাংলাদেশকে এটা মনে করে। বাংলাদেশকে তারা এভাবে দেখে এবং সিকিউরিটি লেন্স দিয়ে দেখে, তারা প্রতিবেশী মনে করে না। তো সেই দেশে বামার এবং এই যে বামার সুপ্রিমেসি, আজকে যেটা সংঘাত হচ্ছে, এখানে বামারদের বিরুদ্ধে অন্যান্য জাতিগোষ্ঠীর সংঘাত। তো এমন একটা সংকটের মধ্যে আমরা রোহিঙ্গা সংকটের যে সমাধান খুঁজি, প্রত্যাবাসন বলে, সেটা কিন্তু সিঙ্গেল ট্র্যাকে করলে হবে না। Exactly. এই জিনিসটা আমাদের কিন্তু বুঝতে হবে 9 বছর পর এসে। এবং এই কথাটা কিন্তু হয়তো আমরা তিনজনেই বলেছিলাম কোনো না কোনোভাবে বিচ্ছিন্নভাবে, এবং এখনই সেটা ফলতে যাচ্ছে। আপনি এক কথায় শেষ করবো একটা লাইন দিয়ে, সামনের দিনগুলোতে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম প্ল্যান না করলে আমাদের কপালে কিন্তু খুব খারাপ আছে এই রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে। এখন এই আমি কিছুক্ষণ আগেও যেটা বলছিলাম যে জনাব আহমেদ ফেরদৌস, যে এখন আরাকান আর্মির মাধ্যমে তো আর কি কোনো সমাধান সম্ভব? আপনি যদি সামরিক দিক থেকেও দেখেন, যে কারণ তারা সেখানে সামরিকভাবেই দখল করতে যাচ্ছে। আমি সেখানে সামরিক ইয়েটা ভাইয়ের সাথে একটু অ্যাড করে বলি, ডোন্ট বি সারপ্রাইজড আপনার কক্সেস বাজারের ওই অঞ্চলটা আরাকানরা এরা নিয়ে নেয়। ডু নট বি সারপ্রাইজ, বিকজ ওই জায়গাটা স্ট্র্যাটেজিক্যালি ভেরি ইম্পর্টেন্ট। ওই জায়গাটায় কিন্তু ভাই বলতে হয়তো ভুলে গেছে, আমাদের এই যে সমুদ্র বিজয়ের পরে দেখেন আমাদের অনেক খনিজ সম্পদ আছে। আমাদের প্রতিবেশী সকল সুপ্রতিবেশী ওখান থেকে তেল গ্যাস নিচ্ছে, মায়ানমার অলরেডি এক্সট্রাক্ট করেছে, আমরা তো ওখানে রেখে এখন এলএনজি বেসড এনার্জি পলিসি নিয়ে এখন হাহা করতেছি। ঠিক আছে, আমরা যখন 92-তে ওখানে যুদ্ধের জন্য যাই, কিছু ডিফিকাল্টি ফেস করেছিলাম, ওইটা আপনাদের জানা উচিত জাতির। লাইক আমাদের ওখানে তখন প্যাসেজ ছিল ভাই, ইফ ইউ রিমেম্বার, উনি ভালো জানবেন, কালুরঘাট ব্রিজ ক্রস করে যেতে হলো। তখন এই কর্ণফুলী ব্রিজ ছিল না, নতুন ব্রিজ ছিল না। এক্স্যাক্টলি, কালুরঘাট ব্রিজ ট্যাঙ্ক মুভ করার জন্য, লোড নেওয়ার জন্য অনেক পুরানো ব্রিজ, এটা ছিল না। এরপরে রামু ডিভিশন করা হয়েছে, আপনারা জানেন ওখানে, এবং এই ডিভিশনটা কেটার করা হয়েছে ওই ফ্রন্টটাকে কন্টেইন করার জন্য। আমি একটু আগে কিছু স্ট্যাটিস্টিক্স দিচ্ছিলাম, ডিভিশন ওয়াইজ স্ট্রেংথে ওই অন্যান্য বাংলাদেশের ডিভিশন থেকে রামু ডিভিশনের স্ট্রেংথ একটু বেশি। যেমন আগে চিটাং ডিভিশনে ধরেন 7টা ব্রিগেড ছিল হিল ট্র্যাক্স কভার করার জন্য, রামুতে ওরকম একটু বেশি। আমাদের ফাইটিং স্ট্রেংথ বেশি, বাট দি প্রবলেম উই হ্যাভ, আপনার কোনো এয়ার ডিফেন্স নাই, আপনার কোনো ফাইটার এয়ারক্রাফট নাই। যেই মায়ানমার আর্মিকে নিয়ে আমরা হাসি তামাশা করতাম, এখন দে ক্যান স্ল্যাপ আস। এবং যে কোনো কারণে, রাজনৈতিক কারণে হোক আর যে কোনো কারণেই হোক, আমাদের এয়ার ডিফেন্সটার ক্যাপাবিলিটি গ্রো করতে দেয়া হয় নাই। আমাদের ফাইটার এয়ারক্রাফট, আপনি তো
আমি তো আবার বলছি, ভাইয়ের সাথে তাল মিলিয়ে, উনি আমার দেশি প্রবাবলি চাটগাইয়া, আই উইল নট বি সারপ্রাইজ কক্সবাজারের ওই আপনার নিচের মাথাটা হাওয়া হয়ে যায়, ঠিক আছে? এবং এইটা, আর ভাই যেই কথাটা বলছে যে এই প্রবলেমগুলি বিচ্ছিন্নভাবে যদি অ্যাড্রেস করা হয়, ইটস নট এ সিঙ্গেল পয়েন্ট। যদি কক্সবাজার, আপনি যে শঙ্কার কথা বলছেন, সেটা আসলে কিভাবে হবে? মানে এটা কি আরাকান আর্মির মাধ্যমে হতে পারে, নাকি রোহিঙ্গাদের মাধ্যমেই? 60s থেকে রোহিঙ্গারা একদিন ওখানে স্বাধীনতা ঘোষণা না করবে না নাকি? রোহিঙ্গারা না, কথার কথা বললাম, আমি তারপরে ওদের প্রশ্নটা। প্রতি রেসপেক্ট রেখেই বলছি, আমাদের মুসলমান ভাই, ওরা শরণার্থী, এটা খুব নটোরিয়াস একটা পিপল। আমরা তো ওখানে ওদেরকে কন্টেইন করেছি, দেখেছি, এদেরকে ম্যানেজ করা ভাই ইটস টু টাফ। এরা মানে মোস্ট ইনডিসিপ্লিন একটা ইয়া, ঠিক আছে? আর ওয়ের দেয়ার ইজ কুইক মানি উইথ ড্রাগস, ইয়াবা, ব্রাদার, মানি টক্স। আপনার আমার বুলিতে কোনো কাজ হবে না, ওখানে একটা বিগ ইকোনমি কাজ করে, বিগ ইকোনমি কাজ করে, ইন্টারন্যাশনাল একটা র্যাকেট আছে ওখানে। আর শুধু মানি না, ওখানে কিন্তু অস্ত্রেরও চালান হচ্ছে। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার যদি সংকট হয়, ওই জায়গা থেকে আসবে। এখন আপনার প্রশ্নটার উত্তর দিই, ভাই বলুক, এরপরে উনি তো ইয়ে করবে, যে আরাকান আর্মি ভবিষ্যতে ওদের প্ল্যান যে এদেরকে মুসলমান, এদেরকে ওখানে ডাম্প করো, দে ডোন্ট বিলং টু দিস মায়ানমার সয়েল, ঠিক আছে? ডাম্প করলে কি হবে দেখেন, আমি একটা কথা বলবো, যে এটা আপনার শুনতে খারাপ লাগবে, আমি খুব ভাষায় বলছি, যে আমরা তখন করতাম কি জানেন, আরিফ ছিল, আরাকান রোহিঙ্গা ইনসার্জেন্ট ফোর্স। সো আমরা ওদেরকে ট্রেন করে ইনফরমেশন কালেকশনের জন্য ওদেরকে পাঠাতাম, কারণ ওরা তো অপ্রেসড, লাইক 71-এ উই ওয়ার অপ্রেসড, ঠিক আছে? বাট 71-এ দ্য রিজন উই ওয়ান এগেনস্ট পাকিস্তান ইজ দ্য পিপল সাপোর্ট। বাট ওরা আনফর্চুনেটলি দে উইল নট হ্যাভ এনি সাপোর্ট। এরা একটা অনেকে বলে অভিশপ্ত জাতি, বেইমান জাতি, উইচ ইজ মেবি ট্রু। অ্যান্ড I am concerned about my national security এবং আমার ইকোনমি নিয়ে আই এম ভেরি কনসার্ন। ওই জায়গাটায় আপনি কিছু মনে করেন না, আমি অন্যভাবে বলি, ইফ ইউ গো টু কক্সবাজার, মানে মেজর, মানে ম্যাক্সিমাম নাম্বার অফ প্রস্টিটিউটস আর রোহিঙ্গাস। দিস ইজ ভেরি ব্যাড। আপনি কক্সবাজারে এই সামাজিক অবক্ষয়, একটা হলো ড্রাগস, ঠিক আছে, আর একটা হলো এই জিনিস, এই সব ধরনের সমস্যায় জর্জরিত আরেকটা হলো আসলে অস্ত্র। কক্সবাজার। জি, ভাই বলুক, উনিরা মুরব্বী মানুষ, অ্যাম্বাসেডর জি, আমি মানুষ, how we ঠিকই বলেছেন। address আমরা this মুন্সি issue? ফয়েজ আহমেদ আপনার কাছে আসছি। আপনি এর আগের কথায় আপনি বলছিলেন যে সবচেয়ে বেশ কয়েকটা দোষ আছে রোহিঙ্গা যখন আসা শুরু করলো তার আগ থেকেই, যদিও এটা অনেক আগের থেকে ঐতিহাসিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারপরেও আমি 16-17 ওই সময়টা যদি ধরি, আপনি বলছিলেন যে ওই সময় যে সরকার ছিল তাদের একটা দোষ ছিল। এখন ওই দোষটা আসলে কি ছিল, যে তাহলে না ঢুকতে দিলেই ভালো হইতো? আমি দোষ বলিনি, ব্যর্থতা বলেছি। ব্যর্থতা, কথার দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। দুঃখিত, ব্যর্থতাই আমি বলছি, যে তাদেরকে না ঢুকতে দিলেই ভালো হতো, নাকি সেই সরকার সেটাকে আসলে পারত কিনা? না ঢুকতে দেওয়াটা কি সম্ভব ছিল? অনেকে বলেন যে তখন না ঢুকতে দেওয়া উচিত ছিল, কিন্তু আসলে কি সেটা সম্ভব ছিল কন্টেইন করা? আই এম নট ভেরি শিওর। এখন বিভিন্ন জন বিভিন্নভাবে বলে, মনে করে যে আগের সরকার মনে করেছে যে না, এটা ঢুকলে আমরা আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা পাবো ইত্যাদি, অনেকে এটা বলে। আমি মনে করি যে সেটা সত্যি না। সেটার একটা ব্যাপার পরবর্তীতে ঘটেছে, যখন এসে পড়েছে। কিন্তু কে চায় নিজের বর্ডারের বাইরে থেকে লোকজন এসে পড়ুক? কেউ চায় না সেটা। কিন্তু তখন সেটা তারা, যে সরকার ছিল তখন তারা ভেবেছে যে এটাকে কন্টেইন করা যাবে না, সেই জন্য আর ওই চেষ্টা বড় করে নাই। তারপরেও তো অনেক দিন পর্যন্ত তো ওই কাঁটাতারের বেড়ার ওই মাঝখানে, দুই পাশে কাঁটাতারের বেড়া, তার মাঝখানেও অনেকেই থেকেছে। কিন্তু তাতে কি হয়েছে? তাতে কি ওটা বন্ধ হয়েছে? হয়নি। এখনো এই যে এখনো তো অন্য সরকার এখনো আসছে, জি, এখনো তো প্রতিদিন 250 লোক আসছে, এরকম একটা হিসাব দেখলাম, সরকারি হিসাব, আমার হিসাব না, আমাদের প্রতিমন্ত্রীরা বলছেন। তো সুতরাং এগুলো তাহলে ঠেকানো সম্ভব হতো না। কিন্তু তখন একটা জিনিস পার্থক্যটা হলো যে তখন একসাথে অনেক লোক চলে আসছে, হিউজ বাল, একটা বিশাল, কারণ তারা তখন অত্যাচারিত হচ্ছিল ওখানে। ওদেরকে ফেরত পাঠানোর জন্য তাদের ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে, তাদেরকে গুলি করে মেরে ফেলছে। তখন আপনি বাধা দিবেন, এটাও তো একটা ইয়ের ব্যাপার, হিউম্যানিটেরিয়ান একটা ইস্যু ইয়ে থাকে না। সুতরাং এখনকার সিচুয়েশন আর তখনকার সিচুয়েশনের মধ্যে অনেক বড় পার্থক্য। আপনি চীনে আমি কাজ একটু করেছেন, ভাইকে যদি আমি অ্যাড করি, জি, যদি কিছুদিন আগে আপনারা দেখেছেন যে মরক্কনস ওরা
নদীতে করে এসে স্পেনে ঢুকলো, অ্যান্ড দে ওয়ার পুশ ব্যাক। এই পুশিং ব্যাকটা স্পেন সরকার উইথ দেয়ার আর্মি, ওরা অনেক অমানবিক হয়েছিল বলে মরক্কনরা আবার চলে গেছে। দ্য ডিফারেন্স বিটুইন, আমি তো ওই এলাকায় ছিলাম, ওই এলাকার মানুষ দেখেছি, এরা যে অত্যাচারিত, মানে ইয়াং গার্লস ওয়ার রেপ, মানে আমি বুঝাতে পারবো না। ওরা জ্বালায় দিচ্ছে, পুড়ায় দিচ্ছে, কেটে ফেলতেছে, ওদের মুখ থেকে শোনা। So, যখন এরকম বাল্ক একটা জনগোষ্ঠী আসে, স্রোত। ওখানে আমার বিডিআর ছিল ফার্স্ট লাইনে। হাউ ক্যান ইউ ফায়ার? হ্যাঁ, আপনি বলতে পারেন যে গুলি করে মারলে কিছু আসা বন্ধ হতো, তো নো ম্যানস ল্যান্ডে থাকতো, দুই পক্ষেই গুলি করে মেরে ফেলতে পারতো। বলাটা সোজা। জি, মেজর ফেরদৌস কিছুক্ষণ আগে বলছিল যে চায়না যদি না চায় বা চীন যদি না চায় সেটা সম্ভব না। আপনি অনেকদিন আসলে চীনে কাজ করেছেন, তো ওই প্রশ্নটাই করি যে সেইটাও কি সম্ভব কখনো যে চীন চাইবে বা এই ধরনের? এইটা কথাটা আমরা আলাদা করে আলাপ করছিলাম, সেই জন্য তখন কথাটা আসছে। ব্যাপারটা কি, যে একমাত্র চীনকেই দেখা গেছে কিছুটা হলেও এ ব্যাপারে আগ্রহ দেখাতে। কেমন বিভিন্ন সময় তারা চেষ্টা করেছে কিভাবে দুই পক্ষের সাথে আলোচনা করে ফেরত পাঠানোর ব্যবস্থা করা যায়। কিন্তু অন্য কোনো দেশ কিন্তু সত্যি সত্যি কোনো রকমের আগ্রহ দেখায় না। আন্তর্জাতিক ইয়েতে বিভিন্ন সময় আলাপ আলোচনা হয়, সবাই বলে ইয়ের কথা, কিন্তু কাউকে কোনো স্টেপ নিতে দেখা যায়নি। সবাই জানটার সাথে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে। জাপান বলেন, কি বলে, ইউরোপের অন্যান্য দেশ বলেন, সবাই। আজকে ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর বলেছে যে তাদের মন খারাপ, মানে তাদেরও খারাপ লাগে যে এতদিন ধরে আছে। কিন্তু কথাটা হচ্ছে যে চায়না কিছুটা চেষ্টা করেছে, কিন্তু যথেষ্ট চেষ্টা করে নাই বলে আমি মনে করি। কারণ একমাত্র চায়না যদি সত্যি সত্যি এর উপরে চাপ দেয়, মিয়ানমার সরকারের উপরে এবং ইয়ের উপরে, কি বলে, যে আরাকান আর্মির উপরে, কারণ সবাই কিন্তু চীনের কাছ থেকে অস্ত্র পায়, পয়সা পায়, অস্ত্র পায়, সব ওখানে যত রকমের মানে জানটাও পায়, তারপরে যতগুলো বিভিন্ন ইয়ে আছে, জাতিগত বিভিন্ন যে সেনাবাহিনীগুলো আছে, হ্যাঁ, সবাই, খালি আরসা না, অন্যান্য জাতির যেগুলো কোচিন, চীন, কি সব আছে না, সবাই কিন্তু ওর কাছ থেকে অস্ত্র পায়। সুতরাং তারা, এটা আমার কাছে মনে হয়, চীনকে আমি কিন্তু খুব প্রশংসা করি। আমি চীনে চাকরি বাকরি করেছি, চীনের সম্বন্ধে আমার অনেক ভালো ভালো কথা বলার আছে। কিন্তু এই একটা বিষয় আমার কাছে মনে হয়েছে যে ওরা এই ব্যাপারটায় তারা নিজেদের স্বার্থটাকে খুব করে দেখছে আর কি, যে এই যুদ্ধটা চালু থাকলে তাদের ব্যবসা বাণিজ্য এগুলো চালু থাকবে, তাদের অস্ত্রের ব্যবসাও থাকবে, আবার অন্য ব্যবসাও থাকবে। তো সুতরাং সেই জন্য তারা এখানে যথেষ্ট সিনসিয়ারিটি নিয়ে, যথেষ্ট কি বলা যায়, সত্যি সত্যি ব্যাপারটাকে নিরসন করবার কোনো উদ্দেশ্য নিয়ে তারা পদক্ষেপ নিচ্ছে না। এবং সেইটা আমার কাছে খুব খারাপ লাগে, যে আমি যে দেশটাকে এত ভালো মনে করি, তারা কিন্তু এখানে তাদের একটা খারাপ দিকের পরিচয় বারবার দিচ্ছে। তো সুতরাং সেটা যতক্ষণ না চীন আরও বেশি শক্তি প্রয়োগ, মানে আরও বেশি চাপ প্রয়োগ করবে এই দুটার উপরেই, খালি জানটার উপর না, কারণ জানটার এখন তো কন্ট্রোলও নাই। এখন তো ওখানে 90%-এর উপরে ইয়ে কন্ট্রোল করছে আরাকান আর্মি। তো আরাকান আর্মিকে তো থামাইতে হবে, কিন্তু আরাকান আর্মিকে থামাইলে তার অন্য সমস্যা হয়। সেই জন্য সে আরাকান ব্যবসা করতে পারছে না। ওইখানে তাদের তো আবার অ্যাক্সেস দরকার, কি বলে, তো সেটা ইচ্ছা করলে যদি জানটাকেও যদি সুবিধা করে দেয়, তাহলে এখনও তো যেই পোর্ট দিয়ে ওরা যাওয়া আসা করে, সেখানে তো জানটার কন্ট্রোল এখনও আছে, তাই না? তো সুতরাং কিন্তু তারা সত্যিকার অর্থে যদি এদের উপর চাপ সৃষ্টি করে, তাহলে কিন্তু সমস্যাটা সমাধান করার সহজতর হয়ে ওঠে। একেবারে যে খুব সহজ তা না, এতগুলো লোককে ফেরত নেওয়া সহজ না, দীর্ঘ প্রক্রিয়া। সেখানে খালি নিয়ে যাওয়ালে তো হবে না, তাদেরকে ওখানে থাকার ব্যবস্থা করতে হবে, প্রপার ব্যবস্থা করতে হবে, খালি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তাই না? তাদের নিরাপত্তা, আবার যাতে ফিরে আসতে না হয় সেসব ব্যবস্থা করতে হবে। সেগুলো কিছু না করে তারা ওই কিছু মুখে দিয়ে কিছু উচ্চারণ করে নিজেদের ইয়েটা করে নিচ্ছে, যে লোকে বলতেছে হ্যাঁ তারা তো চীন তো খুব এই ব্যাপারে আগ্রহী, কিন্তু আসলে তারা সত্যিকার অর্থে এখানে খুব সিনসিয়ারিটির সাথে এই কাজটি করছে না। করতে গেলে এটা কিন্তু এইটার সমস্যার সমাধান করা সম্ভব। তবে এখানে নিশ্চিতভাবেই যে মিয়ানমারের যে গৃহযুদ্ধ, সেটা একটা জটিলতার সৃষ্টি করছে। এই গৃহযুদ্ধ থাকার যতদিন চলবে, ততদিন সমস্যাটা পুরোপুরি নিরসন করা কঠিন। কারণ আবার কিন্তু এখানে যেটা আমি বলতে চেষ্টা করলাম, সব পক্ষকেই কিন্তু চীনই সমর্থন করছে।
ইচ্ছা করলে গৃহযুদ্ধ থামানোর ব্যাপারে তারা সত্যি সত্যি একটা ভূমিকা রাখতে পারে, কিন্তু সেটা তারা করছে না। রাহিদ এজাজ, আপনার কাছে আসে। আপনি আজকে নিজেও একটা কলাম লিখেছেন পত্রিকাতে, সেটা আমি পড়লাম। তো এই যে আপনার বিগত বেশ কয়েক বছরের যে অভিজ্ঞতা, তাতে করে আপনার কি মনে হয় যে চীন রাজি হচ্ছে না, চীন আবার ওইখানে যারা গৃহযুদ্ধ বাঁধাচ্ছে, আবার জান্তা সরকার সবাইকে শেল্টার দিচ্ছে, এখন এই ক্ষেত্রে কি বাংলাদেশ চীনের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন বলি বা আমেরিকান যে ইয়েগুলি পশ্চিমা দেশগুলো, তাদের দিয়ে কি বাংলাদেশ কোনো হেল্প নিতে পারে বা সাহায্য নিতে পারে, বা তারাও কি হেল্প করতে পারে? আপনার অভিজ্ঞতা আমার সেটা মনে হয় না, জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটির কারণে। অ্যাম্বাসেডর মুন্সি ফয়েজ যেটা বললেন, মিয়ানমারের বড় অংশ জুড়েই আছে চীন, একদিকে ভারত আছে, একদিকে বাংলাদেশ আছে। তো এই জায়গাটা চিন্তা করলে আমরা যখন ইউরোপের কথা বলি, আমেরিকার কথা বলি, ফার আবে বাংলাদেশ কি পারে? ইন্টারন্যাশনাল বা পলিটিক্যাল প্রেশারের জন্য পারে, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্সের জন্য পারে। এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল যত ফান্ডিং বলেন, অ্যাসিস্ট্যান্স বলেন, তার বড়টাই কিন্তু আমেরিকা দিচ্ছে, এটা স্বীকার করতেই হবে। ইউএসএইডের ফান্ড বন্ধ হয়ে গেছে, ডব্লিউএফপি আমরা দেখছিলাম হাহাকার, একটা দুর্ভিক্ষ হয়ে যাবে এরকম অবস্থা। হঠাৎ করে দেখলাম স্টেট ডিপার্টমেন্ট তার স্পেশাল ফান্ডকে ডাইভার্ট করে রোহিঙ্গাদের জন্য দিয়ে দিল। তো এখানে প্রধান এবং একমাত্র চীন ছাড়া অন্যদের বিরাট ভূমিকা আছে আমিও মনে করি না। আমি ওনার সাথে পুরোপুরি একমত, কিন্তু ওনার সাথে বিনয়ের সাথে ওনার সাথে ডিফার করতে চাই। মেবি উনি সিনিয়র বলে চীন ভালো করছে না, ভালো আশা করেছিলেন, আমি এভাবে দেখি না। আমি হয়তো মাঠের রিপোর্টার হিসেবে ভেরি প্র্যাকটিক্যাল প্র্যাগমেটিক দেখি কি, উনি তো ফরমার ডিপ্লোম্যাট, আরও বেশি ভালো বলতে পারবেন। আমি একটা কথা বরাবরই বলি, ডিপ্লোমেসি চ্যারিটি না, এটা এট দ্য এন্ড অফ দ্য ডে ন্যাশনাল ইন্টারেস্ট ওইটাই প্রিভেল করে। এখন কেউ তো চ্যারিটি করতে বসে নাই। এখন চীন হিসেব করে, ধরেন হাইপোথেটিক্যালি এই প্রবলেম সলভ হয়ে গেল, বা এই প্রবলেম জিয়ে থাকলে লাভ কি? যেমন রাখাইনে আরাকান আর্মি অনেকগুলো স্ট্র্যাটেজিক জায়গায়, আমরা যেটা বলি কেপিআই, কি পয়েন্ট স্টেশনে অ্যাটাক করেছে। চীনের যেখানে যেখানে আছে ওখানে কিন্তু তারা করেনি, সেটা তারা প্রোটেক্ট করেছে। তার মানে কি, যে তুমি আমার পিঠটা চুলকে দাও, আমি তোমার পিঠটা চুলকে দিই। আমি একটা লোকাল শ্লোকের মতোই বললাম। তো এই যে অপারেশন 1027 যখন 2014-এর শেষে শুরু হয়, অস্ত্রগুলো কোত্থেকে আসে? চীন থেকে তো আসে। শুধু সব পক্ষকেই চীন দিচ্ছে, সব পক্ষকে দিচ্ছে। স্ক্যাম সেন্টারগুলো বর্ডারিং এরিয়াতে চালায়। আমাদের যে ডিপ্লোমেট বন্ধু বান্ধব আছে, গত 10 বছরে কাজ করেছে, তাদের কাছে জিজ্ঞেস করেছি, তারা নানা রকম গোপনীয়তার শর্ত এড়িয়ে নানান পরিচয়ে থাইল্যান্ড থেকে কেউ ঢুকেছেন, অন্যান্য জায়গা থেকে ঢুকেছেন। ঢুকে দেখি কি অবাক ব্যাপার, যে ওয়েস্টার্নরা তাদের সাথে এত লড়াই সংঘাত, যখন মিয়ানমারের উপর এম্বার্গো তুলে দেওয়ার জন্য ক্লিন্টন অ্যাডমিনিস্ট্রেশন হুড়োহুড়ি করেনি, ইউরোপিয়ানরা করেনি, আমরা খালি রাশিয়া চীন অন্যদের কথা বলি। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কী হচ্ছে? সবাই তার স্বার্থটাই দেখছে। সিনিয়র জেনারেল মিন অং লাইং প্রেসিডেন্ট হওয়ার পরে প্রথম কোন দেশে গেলেন? আমার প্রতিবেশী দেশে গেলেন, বুদ্ধগয়াতে গেলেন। ওইটা শেষ করে কিন্তু তিনি তার ইন্ডিয়ান কাউন্টারপার্টের সাথে অফিসিয়াল মিটিং করলেন, দেন থাইল্যান্ড, এরপর মস্কো। তো মুন্সি ভাই যেটা বলছেন, সেও চাপে আছে, তার স্টেক রাখাইনি, শুধু রাখাইনি তো অনেকটাই চলে গেছে, অন্যান্য স্টেটে কিন্তু সে চাপে আছে। অ্যাট দ্য সেম টাইম সেই ইন্টারন্যাশনাল মোমেন্টামগুলো আবার ফিরে নেওয়ার চেষ্টা করছে। নাহলে পুতিন, যার বিরুদ্ধে হুলিয়া ঝুলছে, তাকে পুতিন অ্যালাউ করেন, তাকে আসিয়ানরা হঠাৎ করে সুচিকে নিয়ে মানে ঢাকঢোল পড়ে গেল, সুচির স্ট্যাটাসটা কি? তো এই সবাই কিন্তু মিয়ানমারের ডেমোক্রেসি নিয়ে চিন্তিত। সেখানে মানবাধিকার, রাখাইন, আরাকান আর্মি, এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। তো সেই জায়গায় আমি শুরুতে যেটা বলছি, সেটা বারবার বললেও হয়তো 100 বারই বলবো, যে 9 বছরের তিক্ত অভিজ্ঞতার পর আমাদেরকে নতুন করে ভাবার সময় হয়েছে। ছোট্ট করে বলি, 12ই জুলাই সরকার একটা প্রজ্ঞাপন দিয়ে কমিটি করেছে, যেটা জানি রোহিঙ্গা বিষয়ক একটা স্ট্র্যাটেজিক ড্রাফটিং কমিটি, প্রাইম মিনিস্টারকে চেয়ার করে। এটা ডিফেন্স কেন করলো না? আমি মনে করি কি, শুধু হিউম্যানিটেরিয়ান, শুধু পলিটিক্যাল রাইটস, এটা দিয়ে খুব সিঙ্গেল আউট করে আপনি কিন্তু এই সমস্যার কোনো সমাধান খুঁজে পাবেন না। আপনাকে ডেটারেন্ট খুঁজে বের করতে হবে। উনি যেটা বলছেন, আমার এয়ারফোর্স উইক হয়ে গেছে, আপনাকে কেন ভয় পাবে? আমি তো বললাম মাত্র 7-8 দিনের জন্য একবার গেছি, 14 বা 17-র কথা বললেন না, যে বন্ধ করা যেত কি? এটা বিরাট একটা বিতর্কের বিষয়, বন্ধ করা যেত কি যেত না। 28 তারিখ রাত থেকে শুরু করে, বিকাল থেকে শুরু করে রাত 3টা, 3:30 পর্যন্ত আমি ওই যে বেরিবাঁধের জায়গাটা বসে বসে দেখছিলাম। এটা এখানে যারা আছি কেউ স্বাভাবিক থাকতে পারবেন না। টেকনাফের ওখানে। তাহলে আপনি কিভাবে বলেন যেটা ঠেকানো যেত? পুরস্কার, নির্বাচন, মেবি এগুলা কার্ড ছিল, পরে সেটা ব্যবহার করা হয়েছে, বা কারো পরিকল্পনায় ছিল।
এখন একটা যখন গণহত্যা চলে সেটা কিভাবে আপনি ঠেকাবেন? 0 পয়েন্টে আমরা কি দেখি? 0 পয়েন্টে হাজার হাজার মানুষ, যখন দীপুমণি পার্লামেন্টে বক্তৃতা দিচ্ছিলেন যে আমরা বর্ডার সিল করে রেখেছি, ডেইলি স্টারের পরদিন ছবি, নাফ নদী, একটা সদ্য প্রসূত শিশু, অথচ উনি যখন বলছিলেন তখনও কিন্তু বাংলাদেশ উদার চিত্তে ওষুধ, খাবার, কাপড় চোপড় 0 পয়েন্টে গিয়ে দিয়েছে। তাহলে আপনি পার্লামেন্টে কেন স্টেটমেন্ট দিচ্ছেন? আপনি না, বাংলাদেশ তো মোর হসপিটেবল নেশন, এবং এই হসপিটালিটি দেখাতে গিয়েই আজকে 13, 14, 15 লাখের চাপটা আমার উপরে এসে পড়েছে। ওনারা যে ক্রাইসিসগুলো বললেন, সিকিউরিটি ক্রাইসিস, সোসাইটাল চেঞ্জ হয়ে গেছে। যে কক্সবাজার আমরা দেখতাম সেই কক্সবাজার তো এখন আর নেই। পাহাড় গেছে, আপনার বন জঙ্গল গেছে, রাস্তাঘাট গেছে, ইকোনমির উপর চাপ। তা এই দায়টা কে নিবে? সবাই কিন্তু তার, সেই স্টেটস বলুন, অন্যরা বলুন, ইউনাইটেড স্টেটস বলুন, ইউরোপ বলুন। এই জন্য এক কথাই শেষ করে, আমি কিন্তু পশ্চিমা ইউরোপ এদের কাছে গিয়ে, চীন থেকে ছুটে গিয়ে, এটা কোনো প্র্যাকটিক্যাল কোনো সমাধান নয়। যেভাবেই হোক আপনাকে চীনের সাথেও থাকতে হবে, অন্যদের সাথে থাকতে। ছোট্ট করে একটা লাইন দিয়ে শেষ করি। জুন মাসে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মস্কো গিয়েছিলেন। এরপরে জয়েন্ট ব্রিফিংয়ের পর একটা নিউজ আসলো, বাংলাদেশকে বলছে রোহিঙ্গা ক্রাইসিস বায়োল্যাটারালি সলভ করো। জিনিসটা খুব কৌতূহল উদ্দীপক। চায়না, রাশিয়া তো আমরা জানি একটা সেম ব্লকে বিলং করে। তো পরে আমি জানতে চেয়েছিলাম আসলে কি বলেছে। বলে পাবলিকলি বলেছে, এটা বলে ওয়েস্টকে মেসেজ দেওয়া যে তোমরা এটার মধ্যে ঢুকবা না। তাই আমি বললাম তার মানে কি? বলে হ্যাঁ, চীন থাকবে। এটা প্রকাশ্যে বলছে, সবাইকে জানিয়ে দেওয়া, এটা বায়োল্যাটারালি সলভ করো, যাতে করে ওয়েস্ট না আসে। অন্য কাউকে ওই যে শুরুতে যেটা বলছিলাম, সবাই তার স্টেকটা দেখছে। কাজে এখানে চীন করছে কি করছে না। মুশাররফ স্যার, মানে এটি শুধুমাত্র আমরা যদি বলি যে ব্যবসায়িকভাবে বা অর্থনৈতিক দিক দিয়ে শুধু লাভবান, মানে চীন কি লাভবান এখানে রোহিঙ্গা এই সংকটের কারণে, বা রোহিঙ্গারা এত বাংলাদেশের ঢুকে যাওয়ার কারণে, এটা অন্য দেশগুলো কি এতে তাদের কোনো লাভ আছে কিনা, লাভবান হচ্ছে কিনা? না, এইভাবে আমি দেখতে চাই না যে রোহিঙ্গারা আসাতে যে চীন লাভবান হচ্ছে সেটা না। ওখানে যে যুদ্ধ আছে, এই সংকট, সেই যুদ্ধতে তারা বিভিন্নভাবে অস্ত্র দিয়ে, তারপরে জনটাকে টিকিয়ে রেখে, না পয়সা দিয়ে যা কিছু করছে, তার ফলে কিন্তু তাদের অনেক ব্যবসা বাণিজ্য সব কিছুই পাচ্ছে। তারা কিন্তু রোহিঙ্গাদের কাছ থেকে কিছুই পাচ্ছে না, তাই না? রোহিঙ্গাদের কাছ থেকে কিছুই পাচ্ছে না। কিন্তু আলটিমেটলি অন্যরাও কিন্তু রোহিঙ্গাদের ব্যাপারে ঠিক ওইভাবে চিন্তিত না। তারা বলছে, মুখের কথা বলে যাচ্ছে, কিন্তু তাদের কোনো রকমের, যদি সত্যি করে একটা এমন যদি হতো যে না, আন্তর্জাতিক একটা টাস্ক ফোর্স বা একটা কিছু গঠন করা হলো, যারা এই ব্যাপারে প্রতিদিন কথা বলবে, তাহলে একটা চাপ সৃষ্টি হয়। আমি মনে করি যে সারা পৃথিবী যেটা করতে পারে, তারা চাপ সৃষ্টি করে, যেটা রাহিদ একটু আগে বলছিলেন, তাদের কাজটা হবে চাপ সৃষ্টি করা। সেই চাপের মুখে পড়ে চীন বদনামের থেকে বাঁচার জন্য কিছু করবে কিনা, সেইটা আমরা চিন্তা করি। এখন চীনের যদি সেরকম বদনাম হয়ে যেত এই ব্যাপারে, যে চীনের কারণে এই রোহিঙ্গাদের ফেরত আনা যাচ্ছে না, তাহলে হয়তো চীন অন্যরকম ভাবতো। কিন্তু সেরকম কেউ তো বলছে না, চীনকে সেরকম দোষারোপ তো কেউ করছে না, তাই না? সুতরাং আমি নিজে যেমন চীনের রাষ্ট্রদূত ছিলাম, চীনের ব্যাপারে আমি অনেক বিষয়ে মনে করি যে তাদের সাথে আমাদের সম্পর্ক, সহযোগিতা খুব ভালো। কিন্তু এই একটা বিষয়ে এসে তারা বাংলাদেশের ভালো বন্ধু, তারা মিয়ানমারের ভালো বন্ধু, মানে কী বলে জান্টার, আবার এদিকে আরাকান আর্মিরও ভালো বন্ধু, এবং সবাইকে তারা অস্ত্র শস্ত্র যা কিছু দেওয়ার দিতে থাকে। কিন্তু সমস্যা সমাধান করে তাদের কী লাভ? সমস্যাটা টিকে থাকলে, আমি এটা খুব দৃষ্টিতে দেখলাম আর কি, যে একটা বলতে ভালো শোনায় না, কিন্তু তারপরেও যে তারা ওইখানে যতদিন যুদ্ধ থাকবে, যে কোনোখানে যুদ্ধ থাকবে, তারা সেটার থেকে একটা ফায়দা লুটতে পারবে সবসময়, যেখানে খালি এইখানে না, পৃথিবীর যে কোনো জায়গায়। যেমন কিন্তু কিছু দেশ হয়তো দূরে, যাদের এখানে কোনো সরাসরি নাই, তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলবে, বাহবা নিবে, কিন্তু তারাও কিছু করতে পারবে না। চীন যদি সত্যি সত্যি চেষ্টা করে, তাহলে সমস্যাটা সমাধান করা যায়। এবং আমাদেরকে চীনকে বোঝাইতে হবে, সেইটা আমরা যথেষ্ট করতে পারি, যে এখানে সমস্যা থাকাতে তোমাদের লাভ হচ্ছে, সমস্যাটা যদি মিটে যায় তাহলে তোমাদের লাভ আরও বেশি হবে। সেইটা কি আমরা বুঝাইতে পারবো চীনকে? যেমন না, এই যে রোহিঙ্গারা এখানে, তোমরা ওখানে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছ, শিল্প কারখানা গড়ে তুলতে চাচ্ছ, তা তোমাদের ইকোনমিক জোন তৈরি করতেছো ওখানে, তো সেখানে কাজ করবে কারা? মিয়ানমারের অন্য জায়গা থেকে এসে লোক কাজ করবে? এইখানে যে এত লোক ছিল, এই লোকগুলো তো তোমার সবচেয়ে ভালো, অল্প খরচে তাদেরকে দিয়ে তুমি অনেক বেশি কাজ করতে পারো। সেইটা আমরা যদি তাদেরকে বুঝাইতে পারি, তাহলে হয়তোবা
চীন অন্যভাবে চিন্তা করে। ভবিষ্যতে একটু ভালো কিছু সম্ভাবনা দেখছেন। মেজর আহমেদ ফেরদৌস, জি আপনার কাছে আসছি। আলোচনার প্রসঙ্গে একটা বিষয় আসলে উঠে আসলো যে শুধু বিষয়টা আসলে কূটনৈতিক এরিয়া আছে তা না, মিয়ানমারের সাথে চোখে চোখ রেখে কথা বলার মতো কিছু সামরিক নীতিও হয়তো আপনি কিছু অভাব প্রকট সংকট দেখেছেন। ছোট করে একটু পরামর্শ জানতে চাই, তাহলে আসলে এখন কি করার? না কিছু না ভাই, দেখেন ভাই বলেছে যে আমরা দেখেন 78-এ একটা ইস্যুটা শুরু হয়, 92-তে তো আমরা নিজে গেছি। 92-র শরণার্থীরাগুলি কিন্তু রিপাট্রিয়েশন হচ্ছিল ফেজ বাই ফেজ, ঠিক আছে, অল্প হ্যাঁ কয়েক হাজার। 78-এ হয়েছিল। দি অনলি রিজন ইউ নো ওয়াই, বিকজ ইউ হ্যাড মাইট, স্ট্রেংথ, মাসেল পাওয়ার। আপনি মায়ানমারকে ভয় দেখাতে পারছিলেন। আমরা যখন ওখানে ছিলাম মায়ানমারের, ওরা তো, আমরা নাফ খালের এপারে ওপারে ছিলাম, পরে যখন যুদ্ধ আর লাগবে না ওরা খাল ক্রস করে এখানে এসে আমাদের তাঁবুতে টিব্রেক করতো, করতো। তো ওরা বলতো যে উই ওয়ার স্কেয়ার্ড অফ ইউ, যে তোমরা আমাদেরকে করবা। আর আমাদের এখন ওই সক্ষমতাটা নাই। মানে ওই সক্ষমতার আপনি বার্গেন করবেন কিভাবে? হ্যাঁ, বার্গেন করবেন কিভাবে? আপনার বার্গেনিং কার্ডটা তো নাই। এই যে আপনার সামরিক সক্ষমতা, হ্যাঁ, আপনার রাষ্ট্রীয় নিরাপত্তা বাদ দেন, ওই ফ্রন্টে চোখে চোখ রেখে কথা বলতে হলে ভাই ডান্ডা মারতে হয়। ডান্ডা হলো আপনার ইয়োর আর্মি, ওকে, ইয়োর এয়ারফোর্স, ইয়োর নেভি, ইয়োর বিজিবি, ঠিক আছে। আর আপনি যদি আরও মাস স্কেলে বলেন, আমরা যেটা, আমি সবসময় আমি ছোটোবেলায় লিবিয়াতে ছিলাম আমার বাবার সাথে, সো আই হ্যাভ এন এক্সপিরিয়েন্স যে পিপলস আর্মি লাইক কম্পালসারি মিলিটারি এডুকেশন। দেখেন, এটা একটু সময় দেন ভাই, একটা মিনিট। আমাদের যে জনগোষ্ঠী ক্লাস 7, 8, 9, 10, এই ছেলেগুলি কিন্তু আস্তে আস্তে সমাজে নষ্ট হয় আমাদের সংস্কৃতির কারণে, সাংস্কৃতিক আগ্রাসনের কারণে, মাদকের কারণে। এদেরকে যদি আপনি 2 বছর কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেন, দেখেন আমাদের আর্মির সাইজ ধরেন 2 লাখ, এয়ারফোর্স নেভি এগুলি মিলে 50,000 প্লাস, বিডিবি মিলে ধরেন আরও 40-50,000। আমাদের আনসারে প্রায় 6 মিলিয়ন আছে এনরোল্ড, ব্যাটালিয়ন আনসার কম। তো এই ধরেন 20 লাখ ছেলে পেলেকে যদি আপনি ট্রেন করেন, এখান থেকে বেস্ট প্রোডাক্টগুলি তো অটোমেটিক আপনি বাহিনীগুলিতে নিয়ে নিচ্ছেন। আর বাকি প্রোডাক্টগুলিকে, যেগুলি খুব ভালো, আমাদের গভর্নমেন্ট জবগুলিতে কিছু ঢুকায় নেন, এদেরকে করেন। সো ইউ হ্যাভ এ বিগ আর্মি। আরেকটা জিনিস ভাই, বনির ভাই, ইফ ইউ অ্যালাউ, অনেকে বলে যে এখানে আমেরিকান ইন্টারেস্ট, ওরা একটা করিডোর, ওখানে একটা আফগানিস্তান বানাতে চায় মায়ানমারের এই দেখেন, আমার মতে, আমি ছোট মানুষ হিসেবে একটা বুঝি যে ইফ আই আন্ডারস্ট্যান্ড ট্রাম্পের পলিসি, হি ইজ নট বদার্ড অ্যাবাউট দিস এরিয়া। হ্যাঁ, এইটার সিকিউরিটির দায়িত্ব আপনার আসিফ মুনির সাহেবকে দিয়ে দিয়েছে পাকিস্তানের। ওর সাথে করো, নেগোশিয়েট করো। দেখেন না আসিফ মুনির কত পাওয়ারফুল। হ্যাঁ, মানে ওদের যে 5 স্টার ইভেন হি ইজ টেলিং হিজ ফ্রেন্ড, ঠিক আছে। আর ওইদিকে এরদোগানকে দিয়ে দিচ্ছে, এগুলি তোমরা সামলাও, এগুলি তো আমরা, আমেরিকানরা বাণিজ্য চায়। আর মায়ানমারে আনফর্চুনেটলি ইউরোপিয়ান বলেন আর চাইনিজ বলেন, এভরিবডি হ্যাজ দেয়ার ওন ইন্টারেস্ট, বাট চায়না হ্যাজ এ বিগার ইন্টারেস্ট। এখন চায়নাকে যদি বাংলাদেশ রাজি করাতে পারে, দ্য ওয়ে হি ওয়াজ টেলিং, যে তুমি এখানে ইয়োর ইনভেস্টমেন্ট ইজ সিকিউর, করিডোর হবে, কানেক্টিভিটি হবে, তোমার সাথে একটা বিরাট সিল্ক রোড হবে, তাইলে, আদারওয়াইজ বিলিভ ইন মি, এই রোহিঙ্গাদেরকে আপনাকে নিয়ে পুষতে হবে। আমার নাতিরা ওদের সাথে করবে। আমি একটু ফ্রাস্ট্রেটেড যে ভাই যেমন বলছিল 9 বছর ধরে আমরা একই কথা বলে আসছি, আমরা তো ওখানে করেছি। ইটস টাইম দ্যাট উই টেক কগনিজেন্স এই ইস্যুটাকে। এইভাবে খাপ ছাড়া, ভাই একটা কমিটির কথা বলছে, I strongly agree with him যে this is not the right approach. জি, রাহিদ এজাজ, আপনাকে পেয়েছি আসলে একটা বিষয়, যেহেতু আমরা আন্তর্জাতিক অঙ্গন নিয়ে কথা বলছি, এই বিষয়টাও মোটামুটি আন্তর্জাতিকই। দ্বৈত মন্ত্রী প্রতিমন্ত্রীদের দ্বৈত নাগরিকত্ব নিয়ে একটা প্রসঙ্গ এখন খুব 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 আলোচিত। বিশেষ করে আমি রাহিদ এজাজকে এই প্রশ্নটা করছি কেন, প্রথম আলোতে একটা নিউজ হয় 2 দিন আগে যে একজন প্রতিমন্ত্রী হয়েছেন, তিনি কি তার দ্বৈত নাগরিকত্ব সারেন্ডার করেছেন কিনা বা ত্যাগ করেছেন কিনা। এই নিউজের জবাবে বা এরকম প্রশ্নের জবাবে ওই প্রতিমন্ত্রী অবশ্য বলেছেন যে সাংবাদিকদের এত জ্বালা কেন। তো প্রথম আলোতে যেহেতু আপনি আছেন, আপনার পত্রিকায় নিউজ হয়েছিল, সাংবাদিকদের এত জ্বালা কেন রাহিদ এজাজ? না, এটা আমি ভেবে ব্যাখ্যা করে
আমাদের সহকর্মী যিনি লন্ডনে থাকেন, তিনি এই সংবাদটি করেছেন। এবং আমি যদি স্পষ্ট করে একটা জায়গা, আমার মনে হয় আজকে আইনমন্ত্রী এটা একরকম ব্যাখ্যা দিয়েছে, তো এটা ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি আমার মনে হয় যেহেতু আলোচনায় প্রশ্নটা করেছেন এবং আমি সেটা ধরেই এই উত্তরটা কথা বলি। এবং একটুখানি ইন্টারাপ্ট করি আমি। জি। সেটা হচ্ছে যে আইনমন্ত্রী এক কথা বলেছেন আর মন্ত্রী নিজে যার সম্বন্ধে কথা হচ্ছে উনি অন্যভাবে উনি এক বলেছেন। কথা, ওনার এটা স্পষ্ট করেননি আর কি। সহকর্মী এক কথা বলেছে। আমি এইটা খুব আমাদের সংবিধানের যে খুশি লাগছে অংশটা আমার। সেটাকে কোট করি। রিপোর্টটা তো আমাদের যে রিপোর্টটা ছাপা হয়েছে 2 দিন আগে, ওখানে সংবিধানের 66(2)কে উল্লেখ করেই কিন্তু সেটা বলা আছে। কি বলা আছে? কোনো ব্যক্তি সংসদের দ্বারা সংসদ সদস্য নির্বাচিত হইবার এবং সংসদ সদস্য থাকিবার যোগ্য হইবেন না যদি গতে বলা আছে তিনি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন। প্রশ্নটা ওখানেই এসছে যে উনি বাংলাদেশি এবং যুক্তরাজ্য 2 দেশের নাগরিকত্ব আছে, সেটা ছেড়েছেন কি ছেড়ে নেই। তো উনি বাংলাদেশি প্রথম অংশে বলেছেন, পরের অংশে যখন আবার বারবার এটা কোয়েশ্চেন করা হয়, বারবার প্রশ্ন করা, তখন তিনি ওইটার একটা যে কথাটা আপনি বলছেন, এত জ্বালা কেন 2008 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পিছনে প্রথম আলোর ভূমিকা, ফখরুদ্দিন, মঈনুদ্দিন ইত্যাদি ইত্যাদি বলে বলেছেন। অন্যদিকে যেটা নিয়ে নিয়ে গেছেন। অন্যদিকে নিয়ে বলেছেন। এটার প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে আমাদের প্রতিবেদন নিয়ে করা। আমার ওখানে প্রশ্ন তোলা হচ্ছে তিনি সেটা ছেড়েছেন কি ছেড়েন নাই। এবং অ্যাম্বাসেডর মুন্সি ফয়েজ যেটা বলছেন ওটা নিয়ে আইনমন্ত্রী আজকে একরকম বক্তব্য রেখেছেন, আবার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা তিনি একরকম বলেছেন, যেটাকে ক্যাজুয়ালি দেখা ভালো। আবার টিআইবি এটার ব্যাপারে একটা বিবৃতি এখন, দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ওই জায়গাতেই আসি, এবং টিআইবি যেটা বলছে, দেখুন 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সেই পট পরিবর্তনের মূলে কি ছিল? মূল সুর ছিল যে চেঞ্জ, একটা পরিবর্তনটা কেন, মানবাধিকার, প্রশ্ন তোলা, জবাবদিহিতা, স্বচ্ছতা, এগুলাই তো একটা তো পরিবেশ তৈরি হয়েছে প্রশ্ন তোলা দায়বদ্ধতার জায়গায়। ইভেন আমি রোহিঙ্গা নিয়ে আসতে গেলে সেখানে এই কথাটা বলবো যে জাতীয় কিছু ইস্যুতে আমার মনে হয় আমাদের একটা ঐক্যমত্যের দরকার। রোহিঙ্গা ইস্যুর মতো তো বটেই, সংসদ আছে। আমি একটু আগে বলেছি 12ই জুলাই যে প্রজ্ঞাপন দিয়ে কমিটি করা হয়েছে, অবশ্যই সেখানে প্রণয়ন হবে, সেটা নিয়ে রাজনৈতিক পরিসরে আলোচনা হওয়া উচিত সংসদে, নাগরিকদের মধ্যে, আমার আপনার মধ্যে খুব খোলামেলা। কারণ জি, এটা তো কোনো দলের ব্যক্তির না, এটা জাতীয় সংকট, আন্তর্জাতিক সংকট। তো আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন সে জায়গাতে এসে আমরা সাংবাদিকতার জায়গা থেকে করেছি, কারো প্রতি বিরাগ অনুরাগ নয়। এবং আমি তো আপনাকে মানে এটা আসলে কোনো উদ্দেশ্য প্রণোদিত নয়, সেটা তো পরিষ্কার করে বলছি। এবং তিনি যা বলেছেন সেটা কিন্তু হুবহু আমরা তুলে ধরেছি। মুন্সি ফয়েজ, আপনার কাছে আসছি যে আমরা খুব বেশি দূরে না যাই, সাম্প্রতিক যতদূর মনে পড়ে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এইচ মাহমুদ আলী, ছিলেন হাসান মাহমুদ ছিলেন, এরপরে আমরা দেখেছি যে খলিলুর রহমান, এবং সম্প্রতি আরও যে 2 জন আছেন, এমনকি পররাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি শামা অভয়, তিনিও দ্বৈত নাগরিক বলে, তিনি এমপি নির্বাচিত হওয়ার আগে সেটা সারেন্ডার করেছেন অবশ্য। এখন এই দ্বৈত পররাষ্ট্র মন্ত্রণালয়টা আসলে দ্বৈত নাগরিকদের বাইরে থেকে আসলে কি আনা যাচ্ছে না, নাকি এর গণ্ডির মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় পড়ে আছে? দেখি না আমি, জি, মানে হচ্ছে যে যাদেরকে যোগ্য মনে করা হচ্ছে তারা যোগ্যতার জন্য কি করেছে? তারা যোগ্যতার জন্য বিভিন্ন জায়গায় বাইরে যে পড়াশোনা করেছে, থেকেছে অনেকদিন বিদেশে থেকেছে, বিষয়টা ইতিবাচক। সুতরাং তারা বিভিন্ন দেশের অনেক সময় যখন তাদের দেশে আসার সম্ভাবনা কম ছিল তখন তারা বিদেশি নাগরিকত্ব নিয়েছে। এটা তো অনেকেই মনে করে যে এটা একটা সুযোগ তৈরি হয় তাদের জন্য, তাই না? অনেক দেশে দ্বৈত নাগরিকত্বের এই প্রভিশনটা আছে, এই আলোচনায়। এখন আমাদের যেহেতু আমাদের কনস্টিটিউশনে এটার একটা বাধা আছে, সুতরাং যদি কেউ ওই অবস্থা থেকে মন্ত্রী বা তাতে নির্বাচিত হন, সিলেক্টেড হন, তখন তাদের উচিত হয় যে ওই বিদেশি নাগরিকত্বটাকে মানে ছেড়ে দেওয়া। তো সেইটা যদি না করেন তাহলে সেটা নিয়ে প্রশ্ন উঠবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এমনি দ্বৈত নাগরিকত্ব থাকাটা আমি কোনো দোষের মনে করি না, কারণ এটা তো অনেকেই চায়, এটা খুবই স্বাভাবিক বিষয় এই যুগে, চায় যে অনেক রকমের সুযোগ সুবিধা পাওয়া যায় বিদেশে নাগরিকত্ব পেলে, সেটা তারা নেন। কিন্তু যখন তারা আবার এখানে মন্ত্রী হবেন তখন ওইখানে তখন অন্তত তাকে ওটা ছাড়তে হবে, এটাই আমি মনে করি। এবং সেইটা যদি না হয় তখন প্রশ্ন তোলাটাই খুব স্বাভাবিক। যে আমরা রোহিঙ্গা ইস্যুতে কথা বলছিলাম, আমরা একটা অন্য প্রসঙ্গে গিয়েছিলাম। একটু বলি যে পিপল, আমি তো টিভি দেখি বা যে একটা এক্সাম্পল দেয়, হোয়াট ইজ আলী রিয়াজ সাহেব, তারপরে লুৎফে সিদ্দিকী, দে আর গন,
কাজ শেষ, এখন খুঁজে পাবেন না, জবাবদিহিতা পাবেন না। সো আমি একটা মন্ত্রী বা পজিশন হোল্ড করছি, দেশের একটা মন্ত্রী, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ইজ এন ইম্পর্টেন্ট উই হ্যাভ টু কিপ পিপল যারা নাকি দে আর কমিটেড। এখন কমিটমেন্টের জায়গাটায় ভাই যেটা বলেছে, আমার যদি আরেক পা বাইরে থাকে, আমার এখানে বিপদ হলে তো ভাই ইটস অটোমেটিক আমি কাট মারবো, যেটা এই দুইটা নাম বললাম ওরা আছে। সো আমি তো রাজনীতি করি না, আমি ওনাকে রিকোয়েস্ট করব, যিনি দ্বৈত নাগরিক বলছে সাংবাদিকদের এত কেন, ওনাকে বাংলাদেশি হিসাবে রিকোয়েস্ট করবে, ইউ শুড সারেন্ডার ইয়োর ব্রিটিশ পাসপোর্ট অ্যান্ড ইউ শুড ফিল প্রাউড যে বাংলাদেশের আপনি পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী। আর এগুলোর ব্যাপারে একটু জিনিস, যে যারা ওই পর্যন্ত পৌঁছেছেন তাদের তো অনেকের সাথে পরিচয় আছে, অনেক আছে, রিচ আছে। এখন উনি যেমন ধরি একজন ব্রিটিশ নাগরিক, তিনি ব্রিটিশ অনেক উচ্চ লেভেলে তার যোগাযোগ আছে, তাদের কারোর সাথে আলাপ আলোচনা করে যতদিন আমি এখানে মন্ত্রী থাকবো আমার এটা তোমরা নিয়ে যাও, হ্যাঁ, তারপরে আবার উনি চাইলে ফেরত পাবেন, আমার ধারণা যে সেটা সম্ভব। তো সুতরাং এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু তাদের কমিটমেন্ট দেখানোর জন্য হইলেও তাদেরকে টেম্পোরারিলি হইলেও ফার্স্ট ভাই আমি একটা জিনিস দেখি, আমাদের যখন সেনা প্রধান ছিলেন জেনারেল আজিজ, মেনি অফ দ্য অফিসার্স লস্ট দেয়ার জব আর্মিতে বিকজ অফ ডুয়াল সিটিজেনশিপ, দে ওয়ার গিভেন চান্স। তবে একজন সেনা প্রধান হয়েছিলেন যার দ্বৈত নাগরিকত্ব ছিল, কার কথা বলছেন? নামটা মনে আসতেছে না, বেশ অনেক আগে। আচ্ছা, হ্যাঁ, আমি 2002 ওই সময় মানে আমরা জানি বলে বলছি, দে ওয়ার গিভেন অপশন, আইদার তুমি ক্যানাডিয়ান পাসপোর্ট ইয়া করো আর চাকরি করো। বিগ সিনিয়র অফিসার্স, মেজর জেনারেলস, ব্রিগেডিয়ার্স, বিকজ এটা একটা কমিটমেন্টের বিষয় ভাই, ন্যাশনাল ইয়াতে একটা কমিটমেন্টের। একজনকে জার্মানি না কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, তারপরে ভুলে গেছি এখন নামটা। আপনি একটা প্রশ্ন করুন। আমি একদম 1 মিনিট আপনার কাছে রোহিঙ্গা ইস্যুতেই এখন করতে চাই। এখন যেহেতু সামরিক সক্ষমতা সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, রোহিঙ্গা নিয়েও খুব দ্রুত সমাধান সেটা করা যাচ্ছে না। এখন তাহলে সমাধান বলতে প্রতিদিন তো আসছে 500, 600, 1000, 2000 প্রতিদিন করে আসছে, এখন তাহলে কি সেখানে জরুরি ভিত্তিতে একটা কি কাঁটাতারের বেড়া নির্মাণ করার সমাধান? এখন দেখেন ভাই, আপনি আমি 1 মিনিটে একটা শেষ করব। সামরিক সক্ষমতা সময়ের ব্যাপার না, ইউ জাস্ট বাই এয়ার ডিফেন্স, গভর্নমেন্ট ডিসিশন নেক, আর ফাইটার এয়ারক্রাফটের এই জেটেনসি বা পাকিস্তান থেকে বলেন বা এখান থেকে বলেন, উই নিড দিস থিং, এটা একটা সিদ্ধান্তের ব্যাপার। এটা ইউনুস গভর্নমেন্ট সাহেব অনেক আগিয়ে গিয়েছিলেন। আর আপনি এখন যেটা বলছেন, ইটস আ ভেরি গুড আপনি ওখানে ভাই মানুষ আসতেছে, ছোট বাচ্চারা আসতেছে, বুড়িরা আসতেছে, আপনি তো মানবিক কারণে ওদেরকে গুলি করতে পারবেন না। সো কাঁটাতারটা দেয়া থাকলে দেয়ার ইজ এন অবস্ট্রাকশন। এটা ছাড়া ভাই, আর চায়নার পজিটিভ ইন্টারভেনশন, ওই লোক দেখানো ধরি মাছ নাচুই পানির রোল ছাড়া, চায়নাকে পারবেনও না, দে আন্ডারস্ট্যান্ড বিজনেস। ওদেরকে বুঝাইতে হবে, ভাই তোর ব্যবসা এখানে আছে, এই জন্য তুই এটা কর, তুই ব্যবসা নে, লোকজন কর, ইন্ডাস্ট্রি কর, এটা আস্তে আস্তে তখন তার ইন্টারেস্টেই সে করবে, এছাড়া আমি সম্ভাবনা দেখি না ভাই। জি, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদেরও সময় শেষ, আপনাদের অনেক অভিজ্ঞতা জানলাম আমরা, আমি নিজেও অনেক কিছু জানতাম না, আপনাদের কাছ থেকে পেলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আমাদের সাথে ছিলেন মুন্সি ফয়েজ আহমেদ। দর্শক, আমাদের সাথে ছিলেন মেজর অবসরপ্রাপ্ত আহমেদ ফেরদৌস এবং জ্যেষ্ঠ সাংবাদিক, কূটনৈতিক প্রতিবেদক দৈনিক প্রথম আলো রাহিদ এজাজ। আর এই ছিল আমাদের আজকের কড়া আলাপে। দেখতে থাকুন, প্রতিদিন ঠিক রাত 10টায় আমরা হাজির হব নতুন কোনো অতিথি, নতুন কোনো বিষয় থাকুন। ধন্যবাদ।